পরদিন সকালবেলা জানালার কপাটগুলো বাতাসের হুমকিতে অস্থির হয়ে আছে। বাইরে বৈরী আবহাওয়া, বাতাসের একটা হু হু শব্দ আসছে। মেঘের ঘুম ভাঙল হঠাৎ। চোখ মেলেই সে বিমূঢ় হয়ে বসে রইল। একে বোধহয় বলে চড়ক গাছ হওয়া। সে শুয়ে আছে একটা বিশাল খাটে, গায়ে নকশা করা সুতি খাতা, অথচ তার স্মৃতি বলছে অন্য কথা। তার মনে আছে কাল রাতে সে গাড়ির সিটে গুটিসুটি মেরে শুয়েছিল। ক্লান্তিতে চোখ বুজে এসেছিল ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে। তাহলে এই পালঙ্ক আর এই ঘর কোত্থেকে এলো? সে কি তবে শূন্যে বেশি এখানে পৌঁছেছে? মানুষের পক্ষে কি ঘুমের ঘোরে টেলিপোর্টেশন সম্ভব? মেঘ দ্রুত বিছানা ছেড়ে নামল। পায়ের নিচে শীতল মেঝে, ঘরটা বেশ বড়, কড়িবর্গার ছাদ, দেয়ালের চুনকাম কিছুটা পুরনো। এটা কি তবে দাদুর বাড়ি, সেই বিখ্যাত খান বাড়ি? মেঘ পা টিপে টিপে ঘরের বাইরে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে তাকাতেই তার বিস্ময় আরও এক ধাপ বেড়ে গেল। দোতলার রেলিং ধরে সে দেখল নিচে বিশাল ডাইনিং টেবিলে এলাহি কারবার। সবাই খেতে বসেছে। বাড়ির বড় চাচি, তিনি মেঘকে দেখেই মুখ ভর্তি হাসি নিয়ে বললেন, কিরে মেঘ মামুনি, ঘুম ভাঙলো তোমার? উঠে পড়েছ তবে? মুহূর্তে টেবিলের সবার চোখ যেন সার্চ লাইটের মতো মেঘের উপর এসে পড়ল। মেঘ খানিকটা কাচুমাচু হয়ে গেল। এই অস্বস্তিতে মেঘের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। শ্যামতামতা করে একটা বোকা প্রশ্ন ছুড়ে দিল, এটাই কি তবে খানবাড়ি? প্রশ্নটা শোনা মাত্র ডাইনিং টেবিলে হাসির রোল পড়ল। হাসির রেশ থামিয়ে একটা যুবক ছেলে প্লেট থেকে মুখ তুলে বলল, জি মিস মেঘ, এটাকে পণ্ডিতেরা খানবাড়ি বলে থাকেন। আপনার কোনো সন্দেহ আছে? মেঘ ম্লান হাসল। বড় চাচি তাড়া দিলেন, এখন ওসব ভাবার দরকার নেই মা। ঝটপট হাত মুখ ধুয়ে নিচে এসো, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার প্রিয় ভুনা খিচুড়ি করা হয়েছে। মেঘ দ্রুত ওখান থেকে সরে এলো। তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাকে গাড়ি থেকে নামিয়ে দোতলার এই ঘরে কে নিয়ে এলো? আবির ভাই কি? কিন্তু ডাইনিং টেবিল আবির ভাই নেই। মানুষটা কি তবে মানুষের অলক্ষ্যে যাতায়াত করার বিদ্যা রপ্ত করে ফেলেছে? খানবাড়ির ডাইনিং টেবিলটা অনেক ছোটোখাটো, কুরুক্ষেত্রের ময়দান। তবে এই ময়দানে তলোয়ার চলে না। পরিবারের দুই দিকপাল পুরুষ তখন টেবিল আসেন। বড় কর্তা, যাকে পুরো ঢাকা শহরে এক ডাকে বড় খান সাহেব বলে চেনে, তিনি গম্ভীর মুখে ভাতের লোকমা মুখে তুলছেন। তার গাম্ভীর্য হিমালয় সদৃশ্য। মেজো কর্তা হলেন অরু আর প্রেমার বাবা। আর ছোট কর্তার পরিচয় দিতে গেলে একটু নড়ে চড়ে বসতে হয়। খান বাড়ির অন্দরমহলে একটা গোপন কথা করে। মেঘের দাদা যান ইন্তেকাল করার আগে 2 কুল রক্ষা করে গিয়েছেন, অর্থাৎ তার দাদি 2 জন। ছোট কর্তা হলেন এই দ্বিতীয় পক্ষের সন্তান। এই পক্ষভেদ নিয়ে ভাইদের মধ্যে চোরাবালির মতো কিছুটা টানাপোড়েন রয়েছে। বড় খান সাহেবের একমাত্র ছেলে সুপুরুষ আবির ভাই, সে এই বংশের নয়নমণি, যাকে ঘিরে রাজ্যে যত আধিক্যতা। সে সবার বড়। তার ঠিক নিচেই আছে প্রেমার অবস্থান। প্রেমার সাদিফ সমবয়সী। সাদিফ হলো এই বাড়ির বড়। তিনি বর্তমানে সুদূর কানাডায়। তার সুযোগ্য পুত্র সাদিফ এদেশেই থাকে, খানবাড়ির অবিচ্ছেদ অংশ। একটু আগে মেঘের সাথে যে ছেলেটা কথা বলেছিল, সেই সাদিফ। ওরও আবার মেঘ সমবয়সী। আর সাদিফ এখন মাস্টারের পাঠ চোকাচ্ছে। বড় খান সাহেবের কপালে চিন্তার 3টি রেখা ফুটে উঠেছে। বড় খান সাহেব হলেন সেই শ্রেণীর মানুষ যারা দুনিয়ার সব চিন্তাকে ভাতের তালায় নিয়ে বসেন। তিনি চামচ দিয়ে ডিমের পোস্টটা আলতো করে কাটতে কাটতে বললেন, আবির কোথায়? তাকে তো দেখছি না। আজকে তার অফিস যাওয়ার কোনো পরিকল্পনা নেই। সে না গেলে মিটিংগুলো সব পেন্ডিং পড়ে থাকবে, ব্যবসার 12টা বাজবে। বড় আম্মু, অর্থাৎ আবিরের মা, চায়ের কাপে চুমুক দিয়ে সরু গলায় শোধালো, বলতে পারছি না, ছেলেটা হয়তো এখনো ঘুমাচ্ছে। তুমি তো জানো কাজের ব্যাপারে সে কতটা মনোযোগী। যদি আজ গুরুত্বপূর্ণ মিটিং থাকে তবে সেগুলো আপাতত স্থগিত করে দাও। ছেলেটা কাল রাতে অনেকটা সময় ড্রাইভ করেছে, ক্লান্ত শরীর, একটু ঘুমাক না। বড় খান সাহেব আর কথা বাড়ালেন না। তিনি মাথা নাড়লেন হিমালয়ের মতো গাম্ভীর্য নিয়ে। খাবার পর বিরতি টানলেন। পুরো মেয়েটা চঞ্চল প্রকৃতির, অনেকটা কারেন্ট শকের মতো। মেঘের সাথে গতকাল তার মোলাকাত হয়নি, তাই আজ সে বিনা মেঘে বজ্রপাতের মতো মেঘের গড়ে হানা দিল। মেঘ প্রথমে চমকে গেলেও পরক্ষণে তার মুখে শরতের আকাশের মতো হাসি ফুটে উঠল। ছোটবেলার ঝাপসা স্মৃতিরা যেন দল বেঁধে ফিরে এলো। মেঘ হেসে ওরুকে জড়িয়ে ধরল। ওরু, কেমন আছিস তুই? ওরু কোনো উত্তর দিল না। পরিবর্তে মেঘের গালে শব্দ করে একটা চুমু খেলো। তার চোখ মুখ খুশিতে চিকচিক করছে। ওরু বলল, আমি বেশ ভালো আছি।
তোকে পেয়ে আরও ভালো আছি, বুঝলি? এখন থেকে এই পুরো বাড়িটা হবে আমাদের রাজত্ব। আমরা দুই রানী মিলে এই কেল্লা চালাবো। মেঘের চোখগুলো খুশিতে পিটপিট করতে লাগলো। সে অবশেষে মরুভূমিতে মরুদ্যানের দেখা পেয়েছে। এই বিশাল বাড়িতে তার মনের মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন ছিল। ওরও এবার মেঘের সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে। রেজাল্ট বেরোলে দুজনে একসাথে কোনো নামী কলেজে ভর্তি হবে। মেঘ হঠাৎ ওরুর হাত ধরে টান দিল। শোন, আমাকে পুরো বাড়িটা একবার ঘুরে দেখাবি, নয়তো আমি এই গোলক দাদাই প্রায় হারিয়ে যাব। ওরু মাথা দুলিয়ে মেঘকে টেনে নিয়ে গেল। তাদের প্রথম গন্তব্য হলো ছাদ। ঢাকা নিকুঞ্জ 2-এর এই এলাকায় আকাশ একটু বেশি খোলা। ছাদের এক কোনায় একটা বিশাল দোলনা, পাশে বসার জন্য কাঠের বেঞ্চি। ছাদ জুড়ে হরেক রকমের ফুলের টব, সন্ধ্যা মালতী, বেলি, লাল গোলাপ। মেঘের মনটা মুহূর্তে ভালো হয়ে গেল। সে চট করে একটা ছোট লাল গোলাপ ছিঁড়ে নিজের কানের পেছনে গুজে দিল। আকাশটা আজ ভীষণ মেঘলা, ঠিক মেঘের নামের মতোই আকাশ জুড়ে মেঘেদের মেলা বসেছে। মেঘ আকাশের দিকে তাকিয়ে আপন মনে হাসলো। নিচে লেকটা দেখা যাচ্ছে, কলকল শব্দ শোনা না গেলেও পানির ঝিলিক চোখে পড়ে। মেঘের খুব ইচ্ছে হলো এখনই লেকের পাড়ে গিয়ে পা ডুবিয়ে বসে থাকে। ওর পেছন থেকে ডাকলো, চল এবার নিচে যাই, আরও অনেক কিছু দেখার বাকি। ওরও একে একে প্রতিটা ঘর ঘুরে দেখাতে লাগলো। এটা প্রেমা আপুর ঘর, আপু এখন ভার্সিটিতে, সাদিব ভাইও হয়তো চলে গেছে। ওরু গাইডদের মতো হাত উঁচিয়ে গেস্ট রুম আর বাকি সবার ঘর দেখালো। সে মেয়েটা ভীষণ মিশুক। ঘুরতে ঘুরতে তার একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। ওরু হঠাৎ তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করার ইশারা করলো। ফিসফিস করে বলল, এটা আবির ভাইয়ের রুম, একদম নিঃশব্দে ভিতরে ঢুকবি। তিনি এখন ঘুমাচ্ছেন, একদম আওয়াজ করবি না। যদি তিনি বুঝতে পারেন যে আমরা তার ঘরে ঢুকেছি, তবে আমাদের দুই বোনকে আজ শোলে চড়াবেন। আবির ভাইয়ের মেজাজ সবসময় আসমানের উপরে থাকে। মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি এক আদিম আকর্ষণ আছে। মেঘের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। আবির ভাইয়ের রুমে প্রবেশাধিকার সংরক্ষিত। সেখানে পা রাখা মানে রোমাঞ্চক, বিদ্যুৎ স্পন্দন। ওরু যখন দরজার নবটা অতি সাবধানে ঘোরালো, মেঘের মনে হলো তার বুকের ভিতর কেউ একজন অবিরাম ডোল বাজিয়ে চলেছে। ঘরটা অন্ধকার, জানালার পর্দাগুলো মেঘলা দিনের আলো আটকে রেখেছে। এসির হিম শীতল বাতাস আর দামি পারফিউমের একটা মৃদু গন্ধ নাকে এসে ধাক্কা দিল। মেঘ ডোক গিলল। তার চোখ গেল ঘরের মাঝখানে রাখা বিশাল সাদা পালঙ্কটার দিকে। সেখানে উপুর হয়ে শুয়ে আছেন আবির ভাই। বলিষ্ঠ হাত দুটো বালিশ আঁকড়ে ধরে আছে, গলার খানিকটা নিচ পর্যন্ত টানা সাদা দবদবে কম্বল। মেঘের দৃষ্টি সরছে না। তার মনে হলো কোনো এক গ্রিক দেবতার ভাস্কর্য যেন এখানে জীবন্ত হয়ে ঘুমিয়ে আছে। সে একের পর এক ডোক গিলছে। বুকের সেই ডোল বাদ্যের গতি এখন চরমে। ঠিক তখনই পাশের ওরু তার হাতে একটা কড়া চিমটি কাটলো। মেঘের গোড় কাটলো। ওরু ইশারায় বলছে, পালা, জলদি পালা।